প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত আমাদের আজকের 7 দিনে আমরা কথা বলতে চাই রাজনীতি নিয়ে। বিশেষ করে রাজনীতিতে আমরা আসলে গতিপথ কোন দিকে যাচ্ছে, আমাদের রাজনীতির সেই গতিপথগুলো নিয়ে আলোচনা করতে চাই। যে আমরা জানি যে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই সকল শক্তির নিয়ামক এবং নির্বাচন সেখানে একটা বড় ফ্যাক্টর। আমরা দেখছি যে নির্বাচন হচ্ছে, কিন্তু নির্বাচনে বাংলাদেশের বড় বিরোধী দল যেটা বলা হয় বিএনপি, তাদের অনুপস্থিতি পর্যায়ক্রমে চলছে। এই অবস্থায় আসলে গণতন্ত্রের গতিপথ কোন দিকে যাবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই আজকের এই আয়োজনে। আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এবং সাবেক সাংসদ অসীম কুমার উকিল। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। খোকন ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। খোকন ভাই, শুনতে পাচ্ছেন আমাদেরকে নিশ্চয়ই? জি। এবং বলে রাখি দর্শক আপনাদেরকে যে আমাদের সাথে আরও যুক্ত হবেন সিনিয়র সাংবাদিক আছেন মাসুদ কামাল। মাসুদ কামাল ভাই রাস্তায় যানজটে পড়েছেন, কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আমি শুরু করি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনাকে দিয়েই যদি শুরু করি। যে আমি যে কথাটি বলছিলাম যে নির্বাচন প্রক্রিয়া গণতন্ত্রের একটা বড় নিয়ামক। সেখান থেকে আমরা দেখছি যে সমস্ত ধরনের নির্বাচন থেকে আপনারা বাইরে রয়েছেন। তাতে করে কি গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট হয় কিনা, এবং সেখান থেকে আসলে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার জন্য আপনাদের চিন্তা ভাবনাটা ঠিক কি রকম? ধন্যবাদ। গণতন্ত্র বিশাল শব্দ, শুধু ভোটের দিন গণতান্ত্রিক দেশে কিন্তু প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে গণতন্ত্র। নির্বাচনের দিনে কথা শুনতে সমস্যা হচ্ছে, একটু সাউন্ডটা বাড়বে। জি, আমরা বাড়িয়ে দিচ্ছি, বলুন। আমি বলতে যাচ্ছিলাম যে গণতন্ত্র মানে তো প্রতিদিন গণতন্ত্র দেশে। সংবিধানে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ বলেন, কিন্তু প্রতিদিন গণতন্ত্র আছে। এমনকি আপনার নির্বাচনের জন্য গণতন্ত্র নাই, গণতন্ত্র দেখানো হচ্ছে। এই যে ওবায়দুল কাদের সাহেবের ছোট ভাই কাদের মির্জা বললেন যে পার্লামেন্টে নির্বাচনের সময় 20 দিন করে মহিলা দাঁড় করেছি, সারা দাঁড় করে রাখছি, ঘুরে ঘুরে পড়তেছে। সে আবার আওয়ামী লীগের মেয়র। তো এটি হলো বাস্তবতা সারা বাংলাদেশে। নির্বাচন ব্যবস্থা বলতে কিছু নাই, এবং এই সরকার আওয়ামী লীগ 15 বছরের নির্বাচন পুরো 16 বছর নির্বাচন ব্যবস্থা পুরো ধ্বংস করে ফেলছে। এবং ভোটাধিকার, ভোট, এদের সঙ্গে কিছু খারাপ লোক যোগ হয়েছে। নির্বাচন কমিশন আজকেও সে বলে নাকি উপনির্বাচন মোটামুটি ভালো হয়েছে। তা কি খারাপ কথা বলতে ইচ্ছা করে, কিন্তু রুচিতে কুলায় না তার পছন্দ বলতে। এই লোকটা, এই নির্বাচন কমিশন বা আগে নির্বাচন কমিশন, এরা শুধু আমাদের নির্বাচন ভোট ব্যবস্থা নষ্ট করে নাই, গণতন্ত্র ব্যবস্থা নষ্ট করে নাই। এই নির্বাচনে শিক্ষকরা থাকে, স্কুল কলেজ মসজিদ এবং মাদ্রাসার শিক্ষকরা থাকে, কলেজ শিক্ষকরা থাকে, ব্যাংক কর্মচারীরা থাকে, সবাইকে তারা কলুষিত করেছে। আর শিক্ষাই জাতির মেরুদণ্ড আমরা বলি। এই শিক্ষকরা যদি নির্বাচন ব্যবস্থা আপনি জড়িত করে তাদের মধ্যে ভোট দেখাচ্ছেন, আপনি 5% ভোটের জায়গায় 30% দেখাচ্ছেন, এবং ভুয়া ভোট দেখাচ্ছেন আপনি, এবং না নিলে তাদেরকে সাসপেন্ড করতেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। এতে কি হলো? আপনার আমাদের শিক্ষা ব্যবস্থায়, নির্বাচন ব্যবস্থায় শেষ করে দিয়েছেন আপনি, এবং পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় শেষ করে দিয়েছেন আপনি। সরকারি কর্মচারীদেরকে, শিক্ষকদেরকে, সবাইকেই কিন্তু আপনারা আপনার কলুষিত করেছেন। আর যারা এই ব্যবস্থার নেতৃত্ব দেয়, বেনজির আহমেদরা বা আজিজ সাহেবরা বা নির্বাচন কমিশন, ওদেরকে আপনি বলেন আপনার আমার সোনার হরিণ দরকার, এনে দাও, যা চাও তাই দেব। এবং এই ধরেন
সমগ্র দেশকে তারা দুর্নীতিবাজ, দুর্নীতিপরায়ণ, এবং একে নির্বাচনে দিয়ে যে এটা হচ্ছে, এটা দুর্নীতি না? দুদকের কি দায়িত্ব? সরকারি কর্মচারীরা, শিক্ষকরা তারা দুর্নীতি করতেছে, ভোটাধিকার আপনার মানুষের জাল ভোট দেওয়ার সুযোগ করে দিচ্ছে। ব্যারিস্টার খোকন, আমি আপনাকে প্রশ্নের আরেকটা অংশ যেখানে বলেছিলাম যে আমি যে অংশটি বলেছিলাম যে আপনারা যে বারবার ভোট বর্জন করছেন, শক্তিশালী বিরোধী দল সরকারের উপর চাপ প্রয়োগ করতে পারলে আসলে গণতন্ত্রের সৌন্দর্য তৈরি হয়, সেখানে আপনারা দল হিসেবে এক ধরনের দুর্বলতা প্রদর্শন করছেন কি না? আউট অফ কোয়েশ্চেন। আমাদের কাজ হলো আমরা গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্বাস করি। আমাদের দলের আহ্বানে এবং সমমনার দল আমরা এক করতে আহ্বান জানিয়েছি নির্বাচন বর্জন করার জন্য। চুরি করে, বাটপারি করে, সরকারি কর্মচারী কলুষিত করে, শিক্ষা ব্যবস্থা কলুষিত করে, ব্যাংক ব্যবস্থা কলুষিত করে এবং দুর্নীতি দিয়ে তারা 5% ভোটে কাজ করতে পারেনি। উপজেলা নির্বাচনে বলেন কোন কোন ক্যান্ডিডেট একজন ভোট দিচ্ছে 1300 ভোট, এটাই হলো ভোট। তারপরে ধরুন এই ভোটে দিয়ে কি লাভ হবে? আমরা সফলতা এখানে বলতেই এই সরকার জনসমর্থনের দেওয়ালি একটা সরকার, সেটা জনগণের কাছে প্রমাণিত হয়ে গেছে। এই সরকার আজকে ধরেন পার্লামেন্ট বলেন আর উপজেলা নির্বাচন বলেন, সবচেয়ে বড় ব্যবসা আকর্ষণীয় জায়গা হয়ে গেছে ব্যবসা। কারণ পার্লামেন্টে কিন্তু ব্যবসায়ীর সংখ্যা কত % হয়ে দেখেন আপনি? কারণ এখানে এমপি হলে ব্যবসা করা যায়। উপজেলা ইলেকশনে সেখানে ব্যবসায়ী ঢুকে গেছে। নির্বাচন ব্যবস্থা মানে এখন বেশ কিছু লোক ব্যবসায়ীরা কিন্তু ঢুকছে কেন? লাভ করার জন্য। তো এই পুরো কলুষিত করে ফেলছে। এখানে বরঞ্চ আমরা নিজেকে রিফ্রেন করে, আমাদেরকে আমরা বর্জন করে, আমরা ভোট আমরা দেব না, এদিকে আমাদের আহ্বানে সাড়া দিয়েছে বাংলার 98% লোক ভোট দিতে যায় নাই। আর সরকারের পক্ষে আওয়ামী লীগের পক্ষে 5% জনসমর্থন নাই। এটা প্রমাণিত হয়ে গেছে আমাদের অর্জন এখানে মধ্যে। এখন জি, আপনি থাকুন আমাদের সাথে। আপনার এই কথা থেকে আমি একটু অসীম কুমার উকিলের কাছে যেতে চাই। মাহবুবউদ্দিন খোকন, আপনি আমাদের সাথে থাকুন। আমি যেই জায়গা নিয়ে অসীম কুমার উকিল আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে বেশ কিছু অভিযোগের কিন্তু বলেছেন যে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে আওয়ামী লীগ নির্বাচন করছে, যার কারণে বিএনপি ভোট বর্জনের মতো সিদ্ধান্তে অটল রয়েছেন এবং দুর্নীতির বেশ কিছু প্রসঙ্গ তুলে নিয়েছেন, যেটা অতি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি। সেই প্রসঙ্গে আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ, সহ আলোচকদেরকে স্বাগত। নিঃসন্দেহে যে প্রশ্নগুলি জনাব মাহবুবউদ্দিন খোকন তুলে এনেছেন, এটি তুলতেই পারেন ওনার দিক থেকে। নির্বাচন প্রক্রিয়ার যে সুফল আঁকে, সেই সুফলের সবচেয়ে বড় উদাহরণ কিন্তু ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। নিয়মিত উচ্চ আদালতে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে উনি সভাপতি হচ্ছেন, সাধারণ সম্পাদক হচ্ছেন এবং একজন সফল আইনজীবী এবং আইনজীবীদের নেতা হিসেবে উনি প্রতিষ্ঠিত হয়েছেন। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই জায়গাটা উনি মোকাবেলা করছেন, এগিয়ে যাচ্ছেন। আমি ওনার সাথে বিতর্ক যাব না, ওনার দৃষ্টিভঙ্গিতে যে কথাগুলো বলেছি। আমি জাস্ট এটা রেফারেন্স টেনে বলবো আর কি, জাতীয় পর্যায়ের নির্বাচনগুলিতেও ওনাদের উপস্থিতি নিঃসন্দেহে এই গণতান্ত্রিক কাঠামোগুলোকে আরও অনেক বেশি শক্তিশালী করত এবং ক্রমশ নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের মধ্যে দিয়ে ক্রমশ এগিয়ে যাওয়ার জায়গাটাও ত্বরান্বিত হতো। ওনাদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ না করার মধ্য দিয়ে এই নির্বাচনগুলিকে বিতর্কিত করার প্রয়াস পাচ্ছে। এটা ওনাদের রাজনীতি, কী ধরনের রাজনীতি এটা ওনারাই ভালো বুঝবেন। আমি মনে করি যেমন বাংলাদেশ আওয়ামী লীগ 75 বাংলাদেশে দাঁড়িয়ে 1979 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিল, 39টা আসন পেয়েছিল না, সেটা নিয়েই আমরা এগিয়ে গেছি ক্রমশ।
পরিস্থিতি, বিরূপ পরিস্থিতি থাকেই। আমাদের তো কখনোই কাঙ্ক্ষিত ছিল না ৭৫-এর 15ই আগস্টের মর্মান্তিক হত্যাকাণ্ড। তো ওনাদের যে অভিযোগটা রয়েছে সেটা হচ্ছে ক্ষমতাসীন দল ক্ষমতাকে ব্যবহার করছে, যেখানে অংশগ্রহণমূলক নির্বাচনের যে অবস্থা সেটার নিজেদের অক্ষমতা কিংবা নিজেদের সীমাবদ্ধতা অন্যের কাঁধে চাপিয়ে নিজেকে নির্দোষ প্রমাণিত করার প্রচেষ্টা থেকে ওনারা এই কথাগুলি বলেন। সরকারি দল, সরকার, ক্ষমতা এগুলি সবসময় ছিল, আছে, থাকবে। এটাকে মিনিমাইজ করে এগিয়ে যাওয়াটাই লক্ষ্য। এখন এই যে বলতেছে যে আজিজ কিংবা বেনজির নিয়ে কি না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার নেতৃত্ব দিয়েছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের দল। তাদের দলের নেতৃত্ব বিতর্কিত হয়ে যাচ্ছে বিধায় তাদের গঠনতন্ত্র পরিবর্তন করে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তিকে কমিটিতে রাখা হয়েছে, সেই জায়গাগুলো তৈরি করা হয়েছে। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই জায়গাগুলিতে জিরো টলারেন্স প্রদর্শনের লক্ষ্যকে সামনে রেখে কিন্তু বিষয়গুলিকে সামনে এনেছে। নিঃসন্দেহে আপনার ঢাকার কমিশনার, পুলিশ কমিশনার, র্যাবের ডিজি বেনজির আহমেদ পুলিশের আইজি হয়েছে, একমাত্র পুলিশ কর্মকর্তা যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসরও বটে। একই পুলিশের নতুন টেস্ট দিয়েছে, অনেক দুর্নীতি, অনিয়ম, অনাচার নিয়োগ প্রক্রিয়ায় নতুনত্ব এনে দিয়েছে। যে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে এখন আমরা এই সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি, তো তখন পুলিশের নিয়োগ প্রক্রিয়া আমাদের কাছে কর্মীদের প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু এমন একটি প্রক্রিয়া উনি দাঁড় করেছেন যে সেখানে তদবির করার কোনো সুযোগ ছিল না। এটা উনি সৃষ্টি করে গেছেন। ফলে পুলিশের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা অনেক স্বচ্ছ হয়েছে লোয়ার লেভেলে। আমি মানে এই বিসিএস অফিসারের কথা বলছি না, এরপরে এসআই, এএসআই থেকে শুরু করে জায়গাগুলিতে। তারপরে উনি অনিয়ম করেছেন, সেই জায়গাগুলি যখন নজরে এসেছে তখন সামনে এনেছে। সামনে আনার মধ্য দিয়ে তো আমরা এর বিরুদ্ধে একটা স্ট্যান্ড নিয়েছি, সেটাকে সাপোর্ট করে আমাদেরকে এগিয়ে যাওয়ার উচিত। ঠিক তেমনি সেনাবাহিনীর প্রধানের ক্ষেত্রে ওটা প্রযোজ্য। তারপরেও আমি বলবো যে কথা বলতে পারেন, কথা বলে এখন কোথায় কি আছে সেগুলো নিয়ে কথা বলেন, চলেন যাই, এখন বলেন পুলিশের আইজি কি করতেছে বা সেনাবাহিনীর যে সময়ের মধ্যে এই দুর্নীতিগুলো হয়েছে তাতে করে সরকারের উপর আসলে দায়ভার বর্তায় কিনা, যদিও বারবার আমরা দেখছি সরকার দায়িত্ব এড়ানোর বিষয় না। কথা হলো যে আমরা এগিয়ে যাব সম্মুখ পানে। দেশটা যারা পরিচালনা করেছে, যারা করছে এবং যারা করতে চায়, তাদের সকলকেই দায়িত্বটুকু নিতে হবে। সরকারি দলের উদ্যোগী ভূমিকা থাকবে, সরকারি দলের দায়িত্ব বেশি থাকবে। কামাল ভাই দায়িত্ব এড়াইতে পারে বা আপনি এড়াইতে পারেন, কিন্তু ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, উনি কিন্তু দায়িত্ব এড়াতে পারেন না। আমি সেই জায়গাটা থেকে অ্যাড্রেস করছি, করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। কথাগুলো যদি এরকম হয়, জনসমর্থনে আওয়ামী লীগ দেউলে হয়ে গেছে, এটা মাপকাঠিটাকে কোনো মাপকাঠিতেই আওয়ামী লীগের জনসমর্থন বিএনপির জনসমর্থনের চেয়ে কম নয়। আমার বেসিস ধরে বক্তৃতার জন্য না, মাঠ গরম করার জন্য, কর্মীদেরকে উদ্বুদ্ধকরণ বটিকা খাওয়ানোর জন্য নয়। বলতেছেন যে এই 90% লোক বিএনপিকে সমর্থন করে নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে নাই, কেবলমাত্র 5% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। এগুলো হিসাবের গরমিল রয়ে গেল, 90 আর 5 95 আর 5% গেল। জনগণের যে আস্থার কথা বলছেন, জনগণ যে আপনাদের সাথে আছে বা বিএনপির সাথে আছে, দুই দলে কিন্তু দাবি করছেন, কিন্তু আসলে জনগণ কাদের সাথে আছে? আমি যদি এই প্রসঙ্গ নিয়ে একটু, যেহেতু মাসুদ কামাল ভাই আমাদের মধ্যে এর মধ্যে উপস্থিত হয়েছেন, মাসুদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। সেখান থেকে আমি বলতে চাই যে জনগণকে নিয়ে কিন্তু সবসময় আমরা রাজনীতিবিদদের মুখে কথা শুনি যে জনগণ যার যার নিজেদের পক্ষে আছে। আসলে জনগণ কতটা আস্থাশীল ভাবে রাজনৈতিক দলগুলোর পক্ষে আছে, সেটা কি আমরা বুঝতে পারি বা বোঝার চেষ্টা করি কখনো রাজনৈতিক দলগুলো? এটা আসলে বোঝার চেষ্টা করার দরকার নাই। রাজনৈতিক দলগুলো বুঝে, রাজনৈতিক দলগুলো জানে এই যে এই জনগণ কোন দিকে আছে। বাট সমস্যাটা কি হলো, আপনি যদি জনগণের মুখের মধ্যে একটা কষ্টে পাটকাই দেন যে তুমি কোনো শব্দ বের করতে পারবে না, তখন যে কেউ দাবি করতে পারে জনগণ আমার সঙ্গে, কারণ সে তো কোনো আওয়াজ দিতে পারছে না। আপনি তো আওয়াজের পথটাই বন্ধ করে দিয়েছেন। কথাটা হলো সিম্পল। আপনি এই জনগণকে নিয়ে যে বাণিজ্য, জনগণকে যে দাবি করা জনগণ আমার পক্ষে, জনগণ আমার পক্ষে বলতেছি, এই জনগণ যদি তার কথাটা বলতে পারতো
তাহলে কিন্তু বোঝা যেত জনগণ কার পক্ষে, কিন্তু সে বোঝার তো কোনো সুযোগ আপনি রাখেন না। জনগণ আসলে কথাগুলো কিভাবে বলবে? জনগণ তো কোনো সংগঠনের পক্ষেই কথা বলবে না। বা প্রাতিষ্ঠানিকভাবেই কথা বলবে। জনগণের বলার একটাই মাত্র পথ হলো নির্বাচন। জনগণের সামনে একটা পথ, সেটা হলো নির্বাচনে ভোট দেওয়া। সেই ভোটিং সিস্টেমে আমাদের দেশ থেকে উধাও হয়ে গেছে। নির্বাচন তো হচ্ছে। আবার দেখেন, আমি বলি আপনাকে একটা কথা, নির্বাচন হচ্ছে যেটা, এটাকে আমি নির্বাচন বলি না ভাই, এটাকে আমি নির্বাচন বলি না। শুনেন, বাংলাদেশে প্রধান দুইটা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুইটার একটা দল যদি অনুপস্থিত থাকে, যে কোনো একটা দল, আজকে যদি বিএনপি ক্ষমতা আসে, যদি আওয়ামী লীগ বলে আমি নির্বাচনে যাব না, তাহলে যে নির্বাচনটা হবে এটা কোনো নির্বাচন না। এটি হলো বাংলাদেশের অবস্থা। তো এখন আপনি বলতে পারেন এই নির্বাচনে আওয়ামী লীগ করতেছে, বিএনপি আসে নাই, এন্ড বিএনপি না আসাটাকে সম্পূর্ণ আওয়ামী লীগের দোষ, এটা কিন্তু আরেক বিতর্ক। ওই বিতর্ক আমি করতে পারি। ওই বিতর্ক, যেমন আমি এক্সাম্পল দিই, আমি বিএনপির দোষ কিন্তু এখানে দেখি। একটা উদাহরণ দেখেন আপনি, আমাদের পার্শ্ববর্তী দুইটা দেশে গত কয়েকদিন আগে দুইটা নির্বাচন হয়ে গেল, পাকিস্তানে এবং ইন্ডিয়াতে। আগে পাকিস্তানেটা বলি, ইমরান খানের বিরুদ্ধে বোঝাই গেছে যে পুরো এস্টাবলিশমেন্ট ইমরান খানের বিরুদ্ধে, পুরো এস্টাবলিশমেন্ট এমনভাবে বিরুদ্ধে, তার দলের প্রত্যেকটা পর্যন্ত অপহরণ করে নিয়ে গেছে। সে পিপিপি নির্বাচন করতে পারে নাই। পিপিপি তো ওনাদের তেহরিক ইনসাফ নির্বাচন করতেই পারে নাই। ওই দল কিন্তু নির্বাচন করে নাই, কিন্তু তার দলের প্রত্যেকটা প্রার্থী কিন্তু দাঁড়াইছে স্বতন্ত্রভাবে। তার ইলেকশন কিন্তু ত্যাগ করে নাই, তারা কিন্তু ইলেকশন ত্যাগ করে নাই ভাই। এটা কিন্তু খেয়াল রাখেন, ইন্ডিয়াতে অভিযোগ উঠছে, এরা কি জোট করছে, ইন্ডিয়া জোট করছে কংগ্রেসের নেতৃত্বে, এরা কিন্তু নির্বাচন কমিশন নিয়ে আপত্তি করছে, ইভিএম নিয়ে আপত্তি করছে, নরেন্দ্র মোদীর কর্মকাণ্ড নিয়ে আপত্তি করছে। বিরোধিতার জন্য বিরোধিতা সবসময় ছিল, তারা সব, এবং তারা এই নির্বাচনে যথার্থ হবে কিনা এটা নিয়েও প্রশ্ন করছে, কিন্তু ইলেকশন ত্যাগ করে নাই। কিন্তু তারা কিন্তু ইলেকশন, বরং তারা কি বলছে, আপনারা বেশি বেশি কেন্দ্রে যান। তাদের আহ্বান ছিল আপনারা বেশি বেশি করে কেন্দ্রে যান, ভোটার বাড়ানো, যাতে নাকি আমি আপনার, এখন এটা তাদের স্ট্র্যাটেজি। কিন্তু এখন বিএনপির স্ট্র্যাটেজি তাদের মতোই হতে হবে এটা কিন্তু আমি বলি না। বিএনপিরও যুক্তি আছে কিন্তু, কারণ নির্বাচনে অংশগ্রহণ করার পরে 2018-তে তারা তো দেখছে কি হয়। অংশগ্রহণ তো করছিল 2018-তে মওদুদ আহমেদ ভোট পায় 6,000 হয়েছে তো ভাই এই দেশে। এটা আমরাই দেখছি, যেটা কি এটা কি মানে আপনার মানে যে কেউ বিশ্বাস করবে মওদুদ আহমেদ 6,000 ভোট পাবে, আর এখন ওবায়দুল কাদের পাবে আপনার 2.5 লাখ ভোট? হয় নাকি রে ভাই এগুলো? তো এগুলো তো হয়েছে, এগুলো তো আমরা দেখছি। কিন্তু তারপরেও আমি মনে করি যদি আপনি নির্বাচনে না যান, না যে আপনি কি চাচ্ছেন। আপনার কি মনে হয় বিএনপির এটা কৌশলগত দুর্বলতা? না, আমি দুর্বলতা বলবো না। বিএনপির এই কৌশল, এটা তাদের কৌশল। যার যার রাজনৈতিক দলে এক একটা কৌশল থাকতে পারে, কিন্তু কিছু কিছু কৌশল আমরা সাধারণ মানুষ বুঝি না। হয়তো বিএনপি এখান থেকে কোনো লাভ খুঁজতেছে, আমি জানি না কি, বাট আমার বোধগম্য না, আমি এটাই বলতে পারি আর কি। যেমন ধরেন, আমি বিএনপি যখন যা চায়, বিএনপি এখন যা চাচ্ছে, বিএনপির কি চায়? বিএনপির ধারণা যে যদি এই দেশে একটা মানে প্রশাসনের উপর কোনো ধরনের প্রভাব নাই সরকারের, নির্বাচন যদি অবাধ নিরপেক্ষ হতে পারে, যারা সরকারে থাকবে তারা নির্বাচনে অংশ নেবে না, মানে তত্ত্বাবধায়ক যে ফরম্যাটটা ওটা যদি থাকে, তাহলে নীরব ভোটে তারা জিতে যাবে। এই তো বিএনপির প্রত্যাশা। এটা কিন্তু বিএনপি খুব ভালো করে বুঝে যে নীরব ভোটে আমি জিতবো। যদি এটা বিএনপি বুঝে, এটাকে আওয়ামী লীগ বুঝে না? আওয়ামী লীগ বুঝে। তো আওয়ামী লীগ কেন সেই পথে যাবে যে পথে গেলে তার পরাজয় নিশ্চিত? এটা আওয়ামী লীগ যাবে না রে ভাই। আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগকে সুইসাইড করতে বসছে নাকি এখানে? তত সুইসাইড করতে বসে। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে রাষ্ট্র ক্ষমতায় থাকা এবং যাওয়া আসলে রাজনীতিটা চলছে। মূল কথা তাহলে এইটা করতে যে জনগণের কি হচ্ছে সেটা কিন্তু কারো কোনো বিবেচনায় নাই। ওই যে কথাটা বলেন না, জনগণ কি করে বলবে তার কথাটা, এটা কিন্তু কারো কোনো বিবেচনায় নাই। আওয়ামী লীগ জানে যে এই প্রক্রিয়া ইলেকশন করলে আমার শিওর সাকসেস, আমি পাস করবই। বিএনপি জানে ওইভাবে নির্বাচন করলে আমারও শিওর সাকসেস। তো এই মাঝখানে জনগণ কই? জনগণ তো নো হয়। জনগণ যে কারণে কি হয়েছে, আওয়ামী লীগের যারা এমপি হচ্ছে তাদের কিন্তু জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নাই। তাদের দায়বদ্ধতা হলো তাকে কে নমিনেশন দেবে তার প্রতি তার দায়বদ্ধতা। তার দায়বদ্ধতা হলো সরকারের উপর, প্রধানমন্ত্রীর কাছে, জনগণের কাছে না। কিন্তু এখানেই হলো প্রবলেমটা। এখন নির্বাচন ব্যবস্থাটা কি হবে, মাঝামাঝি একটা পর্যায়ে আসতে হবে।
সে মাঝামাঝি পর্যায়টা কি? কেউ তো কথাই কয় না কারোর সঙ্গে, দুইজন দুই মেরুতে বসে আছে, আবার দুইজন দুই দিকে তাকায় আছে। তা আলোচনাটা তো হতে হবে, সেটা কোথায়? সেই আলোচনার জন্য আসলে কে দায়িত্ব নেবেন, সেটা সরকারি দল যেহেতু ক্ষমতায় রয়েছে, সরকারি দলের উপর একটু বেশি বর্তায় কিনা যে আলোচনাটা শুরু করার জন্য। আগেও যেটা বলেছিলাম যে সরকারি দলের একটা উদ্যোগী ভূমিকা থাকতে হবে বা থাকে। সরকারি দল সবসময় উদ্যোগী ভূমিকা নেয়, তার দায়িত্ব বেশি, সেটা অস্বীকার করার ব্যাপার না। আবার অনেক সময় মাঠ ক্ষেত্র মানে বসার জায়গাগুলো তৈরি করে দেয়। আমরা 90-এর সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করেছিলাম। জাহাদ সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটা ছেলে, ও মিছিলে সেখানে মারা গেল, সচিবালয় গেল, সেই লাশ আমরা নিয়ে গেলাম ক্যাম্পাসে। 12টার দিকে লাশ নিয়ে গেছি, বিকেল 5টা-6টার মধ্যে তো দেশের ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অপরাজয় বাংলার পাদদেশে আসলো। এসে আমরা সর্বদলীয় ছাত্রকে গঠন করলাম, 8 দল 7 দল 5 দল যুগপৎভাবে আন্দোলন করে তুললাম। এর আগে কিন্তু অনেক বসার একটা প্রক্রিয়া চলছে, ঐক্য হয়নি। কিন্তু জেহাদের লাশ কিন্তু 90 সালে ঐক্য করে দিয়েছে। আমি বলছিলাম যে কোনো একটি ঘটনাও ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করে দিতে পারে, সেটা সবার মধ্যে উপলব্ধির জায়গাটুকু আছে কি নাই। সরকারি দলের অবশ্যই উদ্যোগী ভূমিকা থাকতে হবে, যারা রাজনীতি করে তাদেরও একটা আগ্রহ থাকতে হবে। মাসুদ কামাল ভাই যেটা বলছিলেন যে মানে স্বাভাবিক যে সম্পর্ক, সৌজন্যতাপূর্ণ যে সম্পর্ক, সেটাও এখন পাওয়া যায় না। সেই জায়গাটা আসলে নষ্ট হওয়ার কারণ কি মনে করেন? না, এটা দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়া। ওইটাতে যদি আমরা চলি কথা বলি আর কি, তাহলে মাসুদ কামাল্লা বলবো খালি আপনারা পুরোনো জিনিস টেনে আনে নাকি। এটা খুব সিম্পল কথা। 15ই আগস্ট এবং 21শে আগস্ট দুইটা বিষয় সেটেল করলেই হয়ে যাবে। 15ই আগস্ট ওইটা সবাই বলবো যে হ্যাঁ নিন্দনীয়, দেশের ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দলগুলো এটা নিন্দা জানাবে, 15ই আগস্ট শোক প্রকাশ করবে, হ্যাঁ, সম্ভব হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন করবে। অনুরূপভাবে 21শে আগস্টও ঘটনাটার নিন্দা করবে সবাই এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবি করবে। প্রবলেম সলভ করে আমরা এগোতে পারবো। কিন্তু এই জায়গাগুলিতে যদি আমরা মানে বাংলাদেশে এটা হয় না আর কি, 15ই আগস্ট এবং 21শে আগস্ট আসলে ওই ঐক্যমত্যে পৌঁছানো যায় না, এবার সৌন্দর্যপূর্ণ জায়গায় যাওয়া যায় না। আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে এসে কথা বলবো। মাহবুবউদ্দিন খোকন আপনি আছেন আমাদের সাথে, প্রিয় দর্শক আপনারাও আছেন, ফিরছি একটু পরেই। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি দেখছেন নেক্সাসের 7 দিনের আয়োজন। আমরা এই পর্যায়ে কথা বলছিলাম বাংলাদেশের রাজনীতির গতিপথ নিয়ে। এই মুহূর্তে আমি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আপনার কাছে আবারও আসতে চাই যে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য লক্ষ্যহীন লক্ষ্য নিয়েই রাজনীতি করছেন, এমনটা বিভিন্ন মহল থেকে বলা হয় বিএনপির ক্ষেত্রে। এবং আপনারা নিজেরা কতটুকু বিশ্বাস করছেন যে এই যে ধরনের কর্মসূচির মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন, আসলে সরকারের উপর কতটা চাপ প্রয়োগ করতে পারছেন বলে মনে করেন? দেখেন, জনগণের আসলে কি করা আছে, আমাদের দায়িত্ব হলো জনমত সৃষ্টি করা। বেগম খালেদার নেতৃত্বে, তারেক রহমান সাহেবের নেতৃত্বে, নির্দেশনায় আমরা আজ ঐক্যবদ্ধ, জনমত আমাদের পক্ষে আছে। নির্বাচন ব্যবস্থা তো নাই, 18 সালে তো নির্বাচনে গিয়েছিলাম, কে না জানে। আর আমি তো প্রার্থী, আমি এমপি ছিলাম, 38 জন এমপির মধ্যে আমি এমপি ছিলাম। আমার ওসি গুলি করে দিচ্ছে, আমার 60টা গুলির দাগ আমার পিছনে আসছে, আমার পায়ের 3টা গুলির দাগ। আপনি ধরুন আমি ওসি বিচার হয়েছে, ওসি শুধু আমাকে না, অনেকেই বাহাদ করছে। আগে 2-3 মাস 4 মাস আগের থেকে ভোট কেন্দ্রে এজেন্ট যারা হয় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা শুরু করছে, শুধু দৌড়াচ্ছে, ডিবি এইটা সে দৌড়াচ্ছে। ওরা আপনি এজেন্ট রাখতে পারবেন না, কিছু রাখতে পারবেন না। এরপর ভোট কেন্দ্র দখল করলো, দখল করে তারা ভোট দিয়ে নিল, যা পেয়েছে তা দেখা গেল। প্রথম আওয়ামী লীগ বিশ্বাস করতে হবে আওয়ামী লীগ দল কিনা, তার গণনা বিশ্বাস করে, তার ভোটারকে বিশ্বাস করে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফার্স্ট। তারা বিশ্বাস করলে তাদের সঙ্গে আলোচনা হতে পারে। ওরা বিশ্বাসই করে না, ওরা বিশ্বাস করে বাকশালে এক দলে বিশ্বাস করে। আপনি দেখেন যে জনগণ করতে নির্বাচিত নয় সরকার, নির্বাচিত নয় এই সরকার, এই কারণে জনগণ জবাবদিহিতা নাই। এই রিসেন্টলি যে বাজারটা দিল, বাজেটে ধরেন কি আছে বাজেটে, দেখেন আমাদের শিল্পায়নের কোনো কথা নাই, শিল্পায়নের কোনো কথাই নাই, দেশীয় শিল্প উন্নয়নের কোনো বাজেটে নাই, বাইরে ইনভেস্টমেন্ট আসার কোনো সুযোগও নাই। পাশাপাশি দেখেন টাকা নাই, এই 16 বছরে সব লুট করে নিয়ে গেছে তারা। ব্যাংক না, তারা লাইসেন্স দিল, অনেক নতুন ব্যাংক লাইসেন্স দিল, আর পুরাতন ব্যাংকগুলোতে তারা চেয়ারম্যান পাঠিয়ে দিল, তাদের লোক পাঠিয়ে দিল, তাদের এমডিদের লোক পাঠিয়ে দিল, অল্প কিছু লোক।
এক দেশ 200 লোক 16 টাকা করে নিয়ে গেল, এবং আপনারা- আজকে ব্যাংকে টাকা নাই। আপনারা আপনি জনমতের কথা বলছিলেন, জনমতের কথা যদি বলি আমি, আসছে বলতে আপনি ওই বলে জনমত দিয়ে কি করবেন আপনি? জনমত জনগণ ভোট দিতে পারতে হবে। আপনি ধরেন যেটা হলো আপনার ব্যাংক লুট হয়ে গেল, আপনি জানেন 19 সালে আমরা সব জায়গায় বলি আমরা বিদেশি ইনভেস্টমেন্ট আমাদের দেশে করে না। ও সম্ভবত 19 সালে তারা আইন করলো যে বাংলাদেশে বিদেশি ইনভেস্টমেন্ট করতে পারবে। বাংলাদেশ বৈধভাবে বাংলাদেশের টাকা বেশ কত বিলিয়ন, 6-7 বিলিয়ন হবে নিয়ে বিদেশি ইনভেস্টমেন্ট করছে তারা। সে পত্রিকা কিছুদিন আগে পত্রিকা আছে, সে টাকা আসছে তারা এই টাকা পাওয়ার তারা সুযোগ দিলেন বৈধভাবে, তাদের কেন দিলেন? তারাই তো আওয়ামী লীগের লোক। বিদ্যুৎ খাতে এখন কুড়ি টেন্টাল কয়জন আছে? আর 12-13,000 14,000 প্রোডাকশনে আপনার কেন 26,000 রাখবেন আপনি? তাদের সুবিধা দেওয়ার জন্য। আর জনগণের উপরে কি চাপ চাপাচ্ছেন যে এখন মিটারে ভাড়া দিতে হবে? মিটার কিনতেছে মানুষ মিটারে চার্জ দিতে হবে, তারপরে একটা চার্জ দিতে হবে। কেন? সমগ্র দুর্নীতি করছেন, জনগণ দুর্নীতি টাকা যোগান দিতে হচ্ছে। আপনারা, আমি সেখান থেকেই যদি বলি যে আপনারা যে রাষ্ট্র মেরামতের 27 দফা দিয়েছিলেন, সেইটা জনগণ কতটুকু গ্রহণ করতে পেরেছে, বা আপনারা এইটা নিয়ে কোনো কর্মসূচি করছেন কিনা, সেখানে জনমত তৈরি করা সম্ভব হচ্ছে কিনা আপনাদের? আরে ভাই, মিটিং করলাম, 28 অক্টোবর মিটিং করলাম। দেখেন, মিটিং পারমানেন্ট দিল, মিটিং শুরু হওয়ার আগে কিন্তু আক্রমণ করে দিল। ওই মিটিং এর দায়িত্ব ছিল, সরকারের দায়িত্ব ছিল না, পুলিশের দায়িত্ব ছিল না নিরাপত্তা দেওয়া। গুলি করতে করতে, বোমা মারতে মারতে স্টেজে চলে গেছে, আমরা স্টেজে সবাই। এই গণতন্ত্র? এখন আপনি কি জনগণ কি যুদ্ধ করবে? আমরা কি যুদ্ধ করব? আমরা চাই গণতান্ত্রিক পরিবেশ চাই, গণতন্ত্র রাষ্ট্র চাই। আমরা চাই না এটা উন্নতি চলে যাক। আমরা জি, আমি আপনার আপনি থাকুন আমাদের সাথে, আমরা হয়তো আবারও আপনার কাছে আসবো। অসীম কুমার উকিল, যেটা বলছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার একটা কথা কিন্তু উঠে আসে তার কথার মধ্যে, যে রাষ্ট্র ক্ষমতাকে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে লেভেল প্লেইং ফিল্ড না হলে আসলে গণতন্ত্রের সৌন্দর্য তৈরি হয় না। সেখানে কি ব্যাহত হয় কিনা গণতন্ত্র? খুব আজকের দুনিয়ার রাজনীতিতে টার্মটা খুব পপুলার টার্ম, কর্তৃত্ববাদী। এটার ব্যাখ্যা করলে নিয়ে যাওয়া যায়, যারা চালাবে দেশটা তারা তো নেতৃত্ব দেবে, নেতৃত্ব দেওয়া হলো কর্তৃত্ব। সেটা হচ্ছে জনকল্যাণে হলো কি হলো না সেটা নিয়ে আলাপ আলোচনা করা যেতেই পারে। রাষ্ট্রযন্ত্র থাকে তো ব্যবহার করার জন্য, সেই ব্যবহারটা আমি দেশের স্বার্থে করলাম, জনগণের স্বার্থে করলাম, কিংবা জনগণের বিরুদ্ধে কতটা জনস্বার্থে ব্যবহৃত হচ্ছে বলে আপনার? না, আমি এই কথাটা বলছিলাম আর কি, যে এটা জনস্বার্থে ব্যবহার করা হচ্ছে বলেই আমরা দেশটাকে নিয়ে এগিয়ে যেতে পারছি। আমার অর্থনীতির সূচকগুলি ঊর্ধ্বমুখী আছে, অর্থনৈতিক ক্ষেত্রে সংকট আছে, তারপরেও সমস্ত সূচকগুলি ঊর্ধ্বমুখী আছে। এই জি, আপনাকে সরাসরি আসলেই ভালো হতো, আমরা অসীমদার কথাগুলো একটু শুনে নিই। না, মানে এটা একটু ওনার কথাগুলো স্পষ্ট শোনাও যাচ্ছিল না, একটু সমস্যা হচ্ছে, তাই না কামাল ভাই? কথাগুলো শোনা যাচ্ছিল না, অস্পষ্ট আর কি। এখন ধরেন এই যে বিদ্যুতের কথা বলে, আমরা তো শতভাগ বিদ্যুতের দেশে পরিণত করতে পেরেছি। সেখানে খাম্বা নিয়ে দুর্নীতির যে আলোচনাটা ছিল আগে একটা সময়, এটা আমরা দেখেছি আগে, যে এটা আজ থেকে 20 বছর আগে গ্রামে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বিদ্যুৎ ছিল বা ছিল না, এই অবস্থা বিদ্যুৎবিহীন অবস্থা ছিল। সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে আমরা আজকে শতভাগ বিদ্যুতের দেশে পরিণত হয়েছে। বিদ্যুৎ নিয়ে কিছু সমস্যা আছে, সেটা আপনার কি মনে হয় যে বাংলাদেশের দুর্নীতি কমেছে গত 15 বছরের আওয়ামী লীগের শাসন আমলে? কমেছে। যদি সেটাই হয় তাহলে আবারও চলে আসে টিআইবির প্রসঙ্গ, যে টিআইবি এই জায়গাগুলি পরিমাপ করছে, এক এক সময় এক একটা বোধহয় ফ্যাক্টর কাজ করে টিআইবি এরা না। ধরেন আমি এই আলোচনাটাতেই আসি, যে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলতেছিল আর কি, যে নির্বাচন প্রক্রিয়া পদ্ধতিতে সিএসি যারা শিক্ষক আছে, তারা সরকারি কর্মচারী, তারা এগুলি নিয়ে একটা সমালোচনা আছে। সমালোচনা থাকতেই পারে, সলিউশনটা কোথায়? আমি নির্বাচন প্রক্রিয়ায় কাদেরকে আমি ইনভলভ করব? এই শিক্ষকদেরকে ইনভলভ করতে হবে। আর যদি সিদ্ধান্ত নেই আমরা যেটা করব না,
তাহলে করবো না। কিন্তু এখন পর্যন্ত সিদ্ধান্ত আছে এগুলি শিক্ষক সিদ্ধান্তের জন্য ঐক্যমতের টেবিল দরকার। হ্যাঁ, সকলে মিলে আলোচনাটা করা দরকার যে নির্বাচন প্রক্রিয়াটাই আমরা এটা ডিসির ভূমিকাটা এই থাকবে বা ইউনোর ভূমিকা এখানে থাকবে, এটা শিক্ষকরা পুলিং এজেন্ট হতে পারবে কি পারবে না, এরকম অনেকগুলো বিষয় আছে। এগুলি নিয়ে ট্র্যাডিশনাল চলে আসছে, যোগ্যোপযোগী আলোচনা করা যায়, কিন্তু এই আলোচনাটা কিন্তু যাচ্ছে না। সমালোচনা করার জন্য সমালোচনা, তো সেই দায়িত্ব নিয়ে আলোচনা না করলে, শুধু সমালোচনা করার জন্য সমালোচনা করলে তো এগুলি মিলে অগ্রসরটা খুব কঠিন। দেশের অনেকগুলি বিষয় আছে যেগুলি নিয়ে গঠনমূলক আলোচনা টেবিলে আসতে হবে। আমি সরকারে আছে, আমি এটা অ্যাভয়েড করতে চাবো, কিন্তু যারা বিরোধী দলে আছে, যারা কথা বলছে, তারা তো জায়গাটার মধ্যে আনতে পারে, জনমত তৈরি করতে পারে, মানুষকে সংঘবদ্ধ করে রাজপথ নামে প্রকম্পিত করতে পারে। কোনো না কোনো জায়গায় সুযোগ আসলে এই শতাব্দীর গণতান্ত্রিক প্রক্রিয়া আছে কিনা সেটাও একটা প্রশ্ন। আমরা সেই মাসুদ কামাল ভাইয়ের কাছে যেতে চাই, আমি সেখানে মাসুদ কামাল ভাইয়ের কাছে যেতে চাই, কিন্তু একটা বিরতি নিতে হচ্ছে আবারও আমাকে। প্রিয় দর্শক, নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনি দেখছেন নেক্সাস টেলিভিশনের 7 দিনের আয়োজন। আমরা কথা বলছি রাজনীতির গতিপথ নিয়ে। মাসুদ কামাল ভাই, আপনার কাছে আসতে চাই। যে প্রসঙ্গ আমি অসীমদারকে বলেছিলাম যে গত 15 বছরে আমাদের দুর্নীতি কমেছে না বেড়েছে, উনি ওনার মতো করে উত্তর দিয়েছেন। আরেকটা জায়গায় আসতে চাই যে যেভাবে চলছে রাজনীতি, সেই রাজনীতিতে কি আপনি দেখেন যে নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়ে বিরোধী দল যেভাবে নির্বাচন বর্জন করছে বা বয়কট করছে, যেটাই বলি না কেন, যে বিরোধী দলের ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়? এবং অসীমদার কথার মধ্যেই কিন্তু এসেছে যে এক টেবিলে না বসলে, আলোচনা না করলে, সমঝোতায় না আসলে এটা সম্ভব নয়। আপনি কি মনে করেন? দেখেন, আমি যেটা মনে করি সেটা হলো কি, দেখেন, দুইটা রাজনৈতিক দল, আপনি কিন্তু, আমি শুরুতে কিন্তু বলেছিলাম যে কোনো নির্বাচনে যদি দুইটা রাজনৈতিক দলের একটা অনুপস্থিত থাকে সেটাকে নির্বাচন আমি বলি না। আমাদের দেশের এটি ফরম্যাট। তো বিএনপি যেভাবে চাচ্ছে সেভাবে নির্বাচন হলে তো আওয়ামী লীগ আসবে না, তাহলে নির্বাচন হবে? ওটাও হবে না। এই চাওয়াটার জন্য তো এক ধরনের তো এখন কোশ্চেনটা হলো কি ভাই, মানে আপনি যদি ধরেই নেন যে নির্বাচন আপনি তখনই যাবেন যখন আপনি ক্ষমতায় যাবেন, যদি আপনি এটা ধরে নেন, তাহলে হয়তো কোনোদিন পাবেন না। আমি এত বড় কথা আমি বলতে পারি না, হয়তো কোনোদিন পাবেন, কিন্তু কবে পাবেন এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু জনমনে যে কথাটা তৈরি হয় যে আসলে রাজনৈতিক দলগুলো রাজনীতি করছে ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য, সেখান থেকে জনগণের চিন্তাটা কি তাহলে ঠিক আছে মনে করেন? না, ওরা আসলে বিএনপি এবং আওয়ামী লীগ দুজনেই চাচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য অথবা ক্ষমতায় যাওয়ার জন্য। এটাই তাদের রাজনৈতিক মূল লক্ষ্য, আর কিচ্ছু না। কিন্তু এখানে জনগণ হলো একটা বলার জন্য পপুলার একটা ইস্যু আর কি। ক্ষমতায় যাওয়া মানে কি সম্পদ বৃদ্ধি করা? আমরা সাম্প্রতিক সময়ে নির্বাচনের প্রার্থীদের যেটা দেখেছি যে এক একজনের সম্পদ বেড়ে কয়েক গুণ পর্যন্ত বেড়েছে, সেটা কি দুর্নীতির কারণ কিনা এবং সমাজের দুর্নীতিটা বেড়ে যায় কিনা? সম্পদ বাড়ে কিছুটা। বিএনপি তো 2 দফা ক্ষমতা ছিল, সম্পদ বাড়ে নাই বিএনপির মন্ত্রীদেরকে, এমপিদেরকে ইয়ে হয় না, টাকা বাড়ে নাই। এই লোকগুলিকে আমরা চিনি না, আকাশ থেকে আসছে, সবগুলিতে বা চিনি। আওয়ামী লীগ যারা ক্ষমতায় ছিল তাদের সম্পদ বাড়ে নাই, বাড়ছে। আমাদের এখানে একটা এমপি সাহেবের এমন একটা ফরম্যাটে উনি থাকেন, সম্পদ যদি কোনো কিছু নাও করেন তাও বাড়বে, আর যদি কিছু করেন তাহলে তো আরও বাড়বে। এটা সহজ হিসাব ভাই। এখানে ঘটনা এটাই। কিন্তু আপনি যে কথাটা বললেন যে নির্বাচন ছাড়া আর কোনো পদ্ধতি আছে কিনা, দেখেন, নির্বাচনই হলো গ্রহণযোগ্য পদ্ধতি। এখন বিএনপি পলিসিটা কি আমি জানি না, কি বলেছে, আমার ধারণা বিএনপি হয়তো এমন চাচ্ছে যে এরকম করতে করতে তারা আওয়ামী লীগকে অথবা ক্ষমতাসীন দল যেটা আছে তাদেরকে মানুষের মধ্যে একদম অজনপ্রিয় করে তুলবে। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের মানে যেই থাকুক ক্ষমতায় তার জনপ্রিয়তা কিছুটা কমবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আওয়ামী লীগেরও ক্ষমতা অনেকটা কমেছে, কারণ মানুষের তো চাওয়ার কোনো শেষ নাই। যখন একজন লোক ক্ষমতায় আসে, আমি ভাবি কি যে সে আমার যে মনে করুন বউয়ের সঙ্গে যে ঝগড়া হয়, এটাও কেন আওয়ামী লীগের জন্য হচ্ছে না? আমি নৌকা আমাকে ভোট দিলাম, তো আমার বউর লোকের ঝগড়া হয় কেন? মানুষের বলে, মানে আপনি ক্ষমতায় থাকলে আপনার প্রতি মানুষের প্রত্যাশা মানে সবসময় অপূর্ণ থেকে যাবে, অজনপ্রিয় হবে। সেইভাবে যদি বিএনপি ধারণা করে এইভাবে আওয়ামী লীগকে অজনপ্রিয় করতে 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 একসময় আমরা ক্ষমতায় আসবো, এটা একটা পলিসি হতে পারে। গণ অভ্যুত্থানের চিন্তা করা, ভাই, গণ অভ্যুত্থান এই দেশে হওয়া খুব কঠিন, এখন খুব কঠিন। আমি আপনাকে কারণটা বলি কি কারণে কঠিন। 90 যেটা হয়েছিল
তার একটা কারণ ছিল কি তখন মানুষের সামনে দুইটা ছিল, আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল। আওয়ামী লীগের শেখ হাসিনা ছিল নতুন নেতৃত্ব, বিএনপির খালেদা জিয়া ছিল সেও নতুন নেতৃত্ব, কিন্তু এরা কেউ কখনো প্রধানমন্ত্রী অথবা মন্ত্রী হয় নাই। এরশাদের বিপরীতে মানুষ ভাবছে এরা যেই আসুক গণতন্ত্র আসবে, কিছু একটা আসবে। এরশাদের বিপরীতে এরা যেই আসুক মানুষ লাফাই পড়ছে গণতন্ত্র আসা। তারপর 2 দফা বিএনপি ছিল ক্ষমতায়, আওয়ামী লীগ ছিল তো এখন ওই সময় 1 দফা 96 থেকে ওই পর্যন্ত, আর তারপরে টানা এবার 4র্থ দফা চলছে, 5 দফা। তো এখন যেটা হয়েছে, এখন কিন্তু জনগণের কাছে এই দুইটা ক্যারেক্টারই মোটামুটি চেনা হয়ে গেছে যে কে কতটুকু গণতন্ত্র দিতে পারে। এখন যে যতটুকু দিতে পারে ওটা মাথায় রেখে জীবন দিয়ে গণ অভ্যুত্থান করা এটা হবে না। চিন্তা ফেলেছে যে কে কতটুকু গণতন্ত্র দিতে পারে, তখন চিন্তা না। ওই যে বলে না একটা মানুষ কতটা ভালো বুঝবেন কেমন কিনা, বুঝবেন না তাকে একটা মানুষ তত বেশি ভালো যাকে আপনি যত কম জানেন। তো 91 সময় কিন্তু কিছু জানতো না। এখন মানুষের কাছে ধারণাটা স্পষ্ট। আপনার কথা থেকে আমাকে বিরতি নিতে হচ্ছে, আর একবার আমরা বিরতির পরে এসে কথা বলবো আপনাদের দুজনের সাথে। প্রিয় দর্শক, নিচ্ছি আরো একটা বিরতি। প্রিয় দর্শক, আপনি নেক্সাস টেলিভিশন দেখছেন। 7 দিনের আয়োজনে আমরা কথা বলছি রাজনীতির গতিপথ নিয়ে। আমরা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আপনার কাছে আবারও আসতে চাই। আপনার কাছে যেটা জানতে চাই যে আপনাদের সাম্প্রতিক সময়ের বিভিন্ন কর্মসূচি সমাবেশগুলো দেখলে আমরা দেখতে পাই যে আপনারা আপনাদের নেতাকর্মীদের আইন, মামলা, জেল, জরিম বিষয়গুলো তুলে আনছেন এবং সেই সাথে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ নির্দলীয় সরকারের যে দাবিটা করছেন, শুধুমাত্র এই দুইটো বিষয়কেই প্রাধান্য দিয়ে করছেন। তাতে করে জনগণ আসলে আপনাদের কাছ থেকে যা প্রত্যাশা করে সেই প্রত্যাশা পূরণ হয় কিনা? জনগণের জন্য করছি, বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য করতেছে না, দেশ রক্ষার জন্য করছে, জনগণের রক্ষার জন্য করতেছে। ওই যে কামাল ভাই বললেন না, জনগণের মুখের টেপ দেওয়া, কথা বললে বিপদ, গুম হওয়ার সম্ভাবনা আছে, কথা বললে মিথ্যা মারার সম্ভাবনা আছে। সুতরাং জনগণের জন্য আমরা এই আন্দোলনগুলো করতেছি। আর মামলা মোকদ্দমা যে বললেন যে বাধা দেখছেন, মামলা মোকদ্দমা এটাকে প্রশাসন ব্যবহার করছে। আপনি ধরেন এই যে উনি কতক্ষণ কথা বললেন, বিএনপির সময় বাংলাদেশের দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে। ধন্যবাদ ব্রাদার, আপনার তথ্য একটু ভুল আছে। প্রথম বাংলাদেশ দুর্নীতির প্রধান হয়েছিল আওয়ামী লীগের 96-2001 সালের সরকারের সময়। প্রথম ওরা ধারাবাহিকতা এসছে বিএনপির সময়। প্রথম আওয়ামী লীগের সময় হয়েছিল প্রথমবার দুর্নীতি চ্যাম্পিয়ন। আর এখন তো দুর্নীতিতে সারা পৃথিবীতে আস্তে আস্তে আমাদের অবস্থা আরো খারাপ হচ্ছে অবস্থা। আমি বলতে চাই, এই যে আপনারা ধরেন তারা ফোর্স ইউজ করছে, তারা আওয়ামী লীগের আসুক না, তারা আমরা রাজনৈতিকভাবে আওয়ামী লীগ মোকাবিলা করতে চাই, কিন্তু আওয়ামী লীগ তো মোকাবিলা করতে নিজেরা আসে না সামনে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি করে দিচ্ছে, এই মিথ্যা আমরা দিচ্ছে। বাংলাদেশে এমন কোন গ্রাম নাই যে গ্রামে মিথ্যা মামলার আসামি না আছে, এবং হাজার হাজার লক্ষ 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 আসামি। 1400 রাজ্য এই বেনজির এই আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশাসনকে ব্যবহার করছে এবং দুর্নীতি প্রশ্রয় দিচ্ছে। বেনজির আহমেদ যে পুলিশ কমিশনার ছিল, কত লোক ঘুম হয়েছে বলেন আপনি 2014 সালের নির্বাচনে? মনে আছে আপনাদের? ইলিয়াস আলী, চৌধুরী আলম সব সালাউদ্দিনকে রেখে আসে ইয়েতে, র্যাব অ্যারেস্ট করে রেখে আসছে ইন্ডিয়াতে, ভারতে। আপনি আসেন ধরেন শিশুদের মামলা করে কত সবাই গ্রেপ্তার হয়েছে, সবাই অ্যারেস্ট হয়েছে, সব নেতা অ্যারেস্ট। এই কি গণতন্ত্র? এই কি ভোটাধিকার? কি আলোচনা করবেন আওয়ামী লীগের সাথে? 18 সালে আবার লক্ষ লক্ষ মামলা হয়েছে। এবার এটা একটা কৌশল, তারা প্রশাসনকে ব্যবহার করা। তারা আওয়ামী লীগ প্রথম প্রশাসনের ভাবে ছাড়তে হবে। মুখোমুখি একশো আওয়ামী লীগ রাজনীতির মোকাবেলা করুক, রাজনীতি প্রতিযোগিতা করুক, দেখা তখন তার শক্তি কি আছে। আমাদের শক্তি আমরা হেরে যাবো, তার শক্তি সে জিতবে। প্রশাসন তার ব্যবহার করছে কেন? মিথ্যা আমরা দিচ্ছি কেন? আর আপনি যেটা হলো আপনার দেশে কোথায় নিয়ে গেছে তারা? কোটি কোটি বেকার বাংলাদেশে, উচ্চ শিক্ষিত বেকার, কিন্তু কর্মসংস্থান নাই। বলে নাকি উন্নত দেশ হয়ে গেছে। বাংলাদেশের ছেলে মেয়েরা এখন যাচ্ছে ওই ইটালি যাওয়ার জন্য
জীবনে ঝুঁকি নিয়ে উচ্চ শিক্ষিত ছেলেরা জি, এই প্রসঙ্গগুলো আমরা জানি। মাহমুদুদ্দিন খোকন, আপনি যেটা বলেছেন, আমি আপনার কথা থেকেই প্রশ্নটা করতে চাই অসীম কুমার উকিলকে। আপনি মানে সময় থাকলে হয়তো আরো কথা বলতাম আপনার সাথে। অসীম কুমার উকিল যে কথাগুলো বলছিলেন সেখানে এক ধরনের বিষয় চলে আসে যে সুশাসন। আপনার কি মনে হয় যে যে প্রসঙ্গগুলো, যে অভিযোগগুলো আওয়ামী লীগের উপর করলেন উনি, সেগুলো আসলে সুশাসনের জন্য স্বাস্থ্যকর? আপনার সুশাসন প্রত্যেকেরই কাঙ্ক্ষিত বিষয়। সাংবাদিকের জায়গা থেকে, আমরা রাজনীতিবিদের জায়গা থেকে, ব্যবসায়ীরা ব্যবসার জায়গা থেকে সুশাসন, গুড গভর্নেন্সের পক্ষে আমরা সবাই মিলে কাজ করছি। জবাবদিহিতার জায়গাটা আনা সেজন্যই। জবাবদিহিতা থাকলে সুশাসনের জন্য খুব সহায়ক শক্তি হয়, ফ্রিস্টাইল চলতে পারে না। এবং সেই জবাবদিহিতার জায়গাটা হবে পার্লামেন্ট, সংসদ হবে সকল আলাপ আলোচনার কেন্দ্রবিন্দু। সেখানে সকলকে মোকাবেলা করতে হবে। পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি করাই হয়, সেই স্ট্যান্ডিং কমিটিতে সমস্ত বিষয়গুলি আলাপ আলোচনাগুলি হয়। এখন আমাদের এই প্রচেষ্টার জায়গাটা ছিল, যেমন কামাল ভাই বলছিলেন যে আওয়ামী লীগ বা বিএনপি কেউ যদি নির্বাচন বয়কট করে, তাহলে সেই নির্বাচনটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। নির্বাচন প্রক্রিয়াটাকে বিতর্কিত করা, পার্লামেন্টকে বিতর্কিত করা, পার্লামেন্টে না যাওয়া, সব কিছু মিলে তো সংখ্যাটা গভীরতর হচ্ছে। বাট আমরা চেষ্টা করছি যে দুর্নীতি নাই আমি তা বলছি না, দুর্নীতি তো আছেই। দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন কার আমলে হয়েছে থিওরিটিক্যালি এটা নিয়ে ডিসকাশন করা যাবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমরা দুর্নীতিতে জিরো টলারেন্স বলেই পুলিশের সাবেক আইজির বিষয়টাকে আমরা সামনে এনে কাজ করছি। এটা যেন সকলের কাছে একটা উদাহরণ হয়ে থাকে, যারা বর্তমানে কর্মরত আছেন, যারা ভবিষ্যতে আইজি হবে। আইজি তো বাংলাদেশে স্বাধীনতার পরবর্তী সময় 52 বছরে অনেকগুলো আইজি হয়েছে, আইজিপি অনেক হয়েছে। এই একজনকে নিয়ে সমালোচনার ঝড়টা উঠেছে, যিনিও সকলের কাছে একটা প্রশংসিত আইজি ছিলেন। আমরা এই জায়গাটুকু এনেছি সামনে, যেন ভবিষ্যতে জায়গাগুলিতে আছে বা এখনও বিভিন্ন সংস্থা প্রধান বিভিন্ন জায়গায় যারা দায়িত্ব পালন, মানে আপনারা একটা মেসেজ দিতে চান যে দুর্নীতি করা যাবে না, সেটা নিশ্চয়ই একটা পদক্ষেপ আপনাদের জন্য এবং গুড গভর্নেন্সের একটা সহায়ক। কিন্তু কথা আরো বলতে ইচ্ছে করছিল, সময় স্বল্পতা রয়েছে। মাসুদ ভাই, আপনার কাছে শেষ কথা বলতে চাই যে রাজনীতির গতিপথ যেখান থেকে শুরু করেছিলাম, তাহলে আসলে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের জন্য সংবাদটা কি হবে? একজন সাংবাদিক হিসেবে কি মনে করেন? মানে আমার কাছে, আমি খুব দ্রুতই যে খুব বেশি কিছু একটা দেখি তা না, খুব একটা সুফল দেখতেছি এরকম মনে করার কোনো কারণ নেই। আমি মনে করি যে ক্ষমতায় কে আছে, দেখেন রাজনৈতিক আদর্শ কার কি, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি আওয়ামী লীগ বিএনপি কোনোটাই তো করি না। আমি একটা সুশাসন চাই, আমি এমন একটা সমাজ চাই যে সমাজে আমি আমার কথাটা বলতে পারবো। সেটা কি আছে? এটা একবার ভাবুন। দেশে কি মানুষের বাক স্বাধীনতা আছে? দেশে কি গণতান্ত্রিক প্রক্রিয়া আছে? দেশে কি দুর্নীতির বিরুদ্ধে কোনো সুশাসন আছে? দুর্নীতিকে দমন করার জন্য, দুর্নীতির ব্যাপারে যেমন আমাদের প্রধানমন্ত্রী খুব একটা মানে পপুলার একটা ওয়ার্ড আছে, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স আছে। আছে জিরো টলারেন্স। উনি বলেছিলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আছে, নেই তো, ওনার চোখের সামনেই নেই, সবাই জানে নেই। তাহলে থাকলোটা কি? আপনারা যে কথাটা প্রায় খুব ইদানিং খুব আলোচনা, আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। এই যে বেনজির সাহেব সম্পর্কে, বেনজির সাহেব এত টাকা কামায়, ওটাকে একদিনে কামাইছে? একদিনে তো কামায় নাই। আমাদের এখানে একটা সরকারি চাকরি পেতে হলে তার বাপ দাদা 14 গোষ্ঠীর খবর নেয় লোকে, সরকার খবর নেয় না, ভেরিফিকেশন করে। তো ওনাকে যখন নাকি আপনার কমিশনার থেকে বানাইলেন, র্যাবের ডিজি বানাইলেন, খবর নেন নাই ওনার কি আছে? যখন ডিজির থেকে আইজিপি বানাইলেন, খবর নেন নাই? সব তো তখন এগুলোই ছিল। কিভাবে হলো? একটা সুন্দর কথা বলছে, আমি দুইজনকে কোট করে শেষ করছি। একজন হলো মাহফুজা নামে একটা কথা বলছে যে আমরা সব জানতাম, লেখার সাহস পাই নাই। মাহফুজার মতো সম্পাদক বলছে সাহস পায় নাই উনি। আরেকটা কথা বলেছে, দুদকের যে প্রধান আইনজীবী আছেন, উনি একটা কথা বলছেন বিবিসির কাছে ইন্টারভিউতে। উনি বলছেন যে আইজিপি যখন দুর্নীতি করেন, আমরা কি ওনার কাছে সমস্ত নথি তো ওনার কাছে, আমি কি ওনার কাছে যে নথি চাইতে পারবো?
এটাই আসলে এই যে বোঝা যায় যে অবস্থা, গণতন্ত্র সৌন্দর্য তাহলে এখানে আপনি কোথায় কিভাবে হয়। কি বলবেন বলেন? আমরা হয়তো এই প্রসঙ্গে আরো কথা বলবো, সময় শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকে এবং সাথে মাহবুবউদ্দিন খোকন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য, এবং নিশ্চয়ই আপনাদেরকে আবার এই টেবিলে পাবো এই বিশ্বাস রেখেই শেষ করছি আজকে। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন।